গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। ভোটে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান তারেক রহমানের। নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। একটি দলের বিরুদ্ধে নারীদের উপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। উত্তরবঙ্গকে শিল্প হাব বানানোর ঘোষণা। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না আশা 11 দলীয় ঐক্যের। এবং নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নৌবাহিনী প্রধানের। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। আচরণবিধি মানাতে সেনাবাহিনীর অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমরিনা। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ভোটের মাধ্যমে গুপ্তদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্রেও রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্ল্যাকার্ডে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। বরিশাল বিভাগ বলুন, এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল, কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই। এর মধ্যে বিগত 16 বছর, 1 যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে। স্কুলগুলোতে শিক্ষকের অভাব, এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, যাদের পাশে জনগণ নেই তাদের অবস্থা 5 আগস্ট দেখেছে দেশের মানুষ জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি বিজয়ী হলে জনগণের পায়ে পড়ে থাকবে তার দল। প্রিয় ভাই বোনেরা, ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি
12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে 5 তারিখ 5ই আগস্ট আমরা সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছে। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা দেশের যে খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের কথা একটাই, কাজ একটাই, আমরা বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ ভোট প্রদান করবে। বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। বললেন জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে প্রথম দিন থেকে কাজ করতে চান বিএনপি চেয়ারম্যান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বরিশাল। একটি দলের লেলিয়ে দেয়া লোকজন নারীদের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে বলেন, অভিযুক্ত ধরা পড়ায় সামনে এসেছে সত্য। কুড়িগ্রাম লালমনিরহাটে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নির্বাচনী প্রচারণায় এবার উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকাল থেকেই জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল। মুহুর্মুহু স্লোগানের মধ্যে দুপুর 12টার পর সভাস্থলে আসেন জামাত প্রধান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একটি দলের লেলিয়ে দেয়া লোকজন দেশের বিভিন্ন জায়গায় নারীদের উপর হামলা করছে। সেই সঙ্গে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে মিথ্যা প্রচারের অভিযোগ করে বলেন, অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপায়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করে দিচ্ছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। এরপর তিস্তাপাড়ের জেলা নীলফামারী ও লালমনিরহাটে জনসভায় যোগ দেন জামাত আমির। সকাল থেকে তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে অপেক্ষায় লাখো নেতাকর্মী। দুপুর 2টার পর মঞ্চে আসেন ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামাত আমির বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। মনির হোসাইন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। নানা প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন গণসংযোগে ছুটে চলছেন প্রার্থীরা। একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। বিএনপি বলছে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহারকারীরা দেশে শান্তি চায় না। জামায়াতের অভিযোগ, বিরোধীরা হুমকি দিলেও নির্বিকার প্রশাসন। আর এনসিপি বলছে, অত্যাচারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12ই ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। ভোট নিয়ে কোনো পক্ষ
এখনো ষড়যন্ত্র করছে। এই আর্মি আমাদের গৌরব। এই আর্মিকে নিয়ে যে কথা বলেছে চান্দুর কপাল গলা ইলেকশন করে দেখা 12 তারিখে আপনারা এদেরকে ভোট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বুঝাচ্ছে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতা আসলে মানুষকে মানুষই মনে করবে না। আমরা চাই না কোনো সন্ত্রাস হোক, আমরা চাই না কোনো চাঁদাবাজি হোক, আমরা চাই না জনগণকে এইভাবে রক্তচক্ষু দেখিয়ে ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত রাখা হোক। নারী কর্মীরা যখন ভোট যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন তাদের পুরুষরা আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় তারা ব্যানার ফেস্টুন অপসারণ করেন। বেলা 11:30টার দিকে ভাষান্টেক আর্মি ক্যাম্পের সামনে থেকে এই অভিযান শুরু হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের শুরুতে টহল দল মিরপুরের ভাষান্টেক, কচুক্ষেত, পল্লবী এলাকার নির্বাচনী পরিবেশ ঘুরে দেখেন। যেসব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে সেখানে ব্যবস্থা নেন। অভিযানের সময় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দিয়ে ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়। ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। কার্ড দিতে চাই, যে কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে যেই কৃষিজাত পণ্য উৎপাদন করে তার কাছে আমরা সেই ফসলের বীজ, সার, কীটনাশক, ওষুধ আমরা পৌঁছে দিতে চাই। অন্তত একটি সিজনের সম্পূর্ণ ফসলের আমরা পৌঁছে দিতে চাই, যাতে করে সেই কৃষক ভাই ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার বহু যুবক তরুণ আছে যারা শিক্ষার আলোয় আলোকিত, কিন্তু তাদের একটি সমস্যা আছে যে বহু মানুষের কাছে কর্মসংস্থান নেই। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে সেই এলাকার উপযুক্ত কি কি কলকারখানা তৈরি করা যায়, যে সকল কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এবং সেভাবেই আমরা গড়ে তুলতে চাই। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই, যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, যাতে করে সেই এলাকার মানুষ আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরিকল্পনার একটি অন্যতম আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে বাংলাদেশের সমগ্র জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, এই মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি ক্লাস 1 থেকে ক্লাস 12 অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশকে সামনে দিকে গড়ে তুলতে চাই, আমরা যদি দেশকে সামনে দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সে কারণেই প্রত্যেকটি গৃহিণী কাছে আমরা খেটে খাওয়া প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে প্রতি মাসে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা প্রদান করা হবে। এবং আমরা বিশ্বাস করে এটি যদি আমরা বেশ কয়েক বছর চালু রাখতে পারি, ইনশাল্লাহ
তাহলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে খেটে খাওয়া পরিবার যেগুলো আছে সেই পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং স্বাবলম্বী করতে পারলেই পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারলেই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের এই যে এখানে উল্লেখ করে গেছেন, আমাদের কয়েকজন প্রার্থী এখানে উল্লেখ করে গেছেন যে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে মানুষ অনেক কষ্টে আছে। প্রয়োজনের সময় ডাক্তার পাওয়া যায় না, প্রয়োজনের সময় মানুষ ওষুধ খুঁজে পায় না। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে বিশেষ করে এই যেই হাসপাতালগুলো আছে এগুলোকে তো আমরা মেরামত করব, এখানে ডাক্তারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, কিন্তু একই সাথে সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। যে সকল চিকিৎসা সুবিধা ঘরে বসে দেওয়া যায়, ছোটখাটো অসুখ বিসুখ, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে আসতে না হয়, ঘরে বসেই তারা ওষুধ পাবে ইনশাল্লাহ, ঘরে বসেই তারা চিকিৎসা সুবিধা পাবে। এখন প্রিয় ভাই বোনেরা আরেকটি কাজ আমরা করতে চাই। এই পুরো অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ আছে, যেই কাজটি করলে শুধু যে কৃষক ভাইরা সুবিধা পাবে তা নয়, কৃষক ভাইদের পাশে সব ধরনের মানুষ সেই সুবিধাটা পাবে। কি সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। প্রিয় ভাই বোনেরা, এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। সেই জন্য আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। আপনারা কি আছেন এই পরিকল্পনার সাথে? কারা আছেন দেখি হাত তুলে। পদ্মা ব্যারেজ নির্মাণে কারা আছেন? হ্যাঁ, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না। অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা। জনগণের যদি সমর্থন থাকে ইনশাল্লাহ বিএনপি যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদের সামনে আমাদের দলের পরিকল্পনাগুলো যে তুলে ধরলাম, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো যদি কম বেশি আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন যে এই পরিকল্পনার কথা বললাম, কে মনে করেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো তো হলো বিএনপির পরিকল্পনা। বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় পেলে এগুলোকে বিএনপি বাস্তবায়ন করবে। কিন্তু জনগণের পক্ষ থেকে তো একটি পরিকল্পনা থাকতে হবে। জনগণের সেই পরিকল্পনাটা কি আপনাদের কাছে একটু আমি জানতে চাই। জনগণের পরিকল্পনা কি? 12 তারিখে কোনো পরিকল্পনা আছে জনগণের? কি পরিকল্পনা জনগণের 12 তারিখে? হ্যাঁ, রাইট, ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে যেই প্রতিশ্রুতিগুলো, আপনাদের যেই দাবিগুলো আপনারা উপস্থাপন করেছেন, আপনাদের সরকার বিএনপি সরকার ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়নের কাজে হাত দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চ, এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চের মতন আছে, সেখানে কিছু মানুষ বসে আছে। একটু দূরে আরেকটি মঞ্চ আছে, সেখানে লেখা আছে মুক্তিযোদ্ধারা। আর তার সামনে এখানে যে মঞ্চ আছে, মঞ্চের পাশে কিছু মানুষ চেয়ারে বসে আছেন। এই মানুষগুলো কারা জানেন? এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো, ওখানে মুক্তিযোদ্ধারা আছেন, এ পাশে কতগুলো মানুষ বসে আছে। তারা বিগত 15 বছর 16 বছর বিভিন্ন সময় তাদের আপনজন কাউকে না কাউকে তারা হারিয়েছেন। সেই জুলাই আগস্ট আন্দোলনে এবং তার আগে
এবং তার আগে গত 1 যুগ ধরে যখন সেই স্বৈরাচার যারা 5 তারিখে পালিয়ে গেছে তারা যখন বাংলাদেশের মানুষের ঘাড়ে বসেছিল, সেই সময় এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন। ঠিক একইভাবে বিগত 1 বছর সহ বিভিন্ন সময় এই যে স্বজনেরা মানুষগুলো, তাদের স্বজনেরা যারা গুম হয়ে গিয়েছে, যারা খুন হয়ে গিয়েছে, যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এই মানুষগুলো আপনাদের যে ভোটের অধিকার, যে পরিকল্পনা আপনারা 12 তারিখে বাস্তবায়ন করতে চান, সেই অধিকার যাতে আপনারা ফিরে পান, তার জন্য তারা রাজপথে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। 2024 সালের 5ই আগস্ট আমাদের ছাত্র জনরা রাজপথে আন্দোলনের সফল করার মাধ্যমে, স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষের ভোটের অধিকার, এই যে মানুষের কথা বলার অধিকার যেটি আমরা ফিরে পেয়েছি, এটিকে কিন্তু ধরে রাখতে হবে। কারণ এইখানে প্রার্থীরা যে সকল জনগণের পক্ষ থেকে যে সকল কথা বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, এলাকার উন্নয়নের জন্য, এইগুলোকে যদি বাস্তবায়ন করতে হবে, তাহলে একটু আগে যেটা বলেছি, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না। আপনাদের সমর্থন থাকলে ইনশাল্লাহ যে কোনো কাজ আমরা করতে পারবো। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখানে কিন্তু একটু কিন্তু রয়ে গিয়েছে। এই যে জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এবং এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে। কি নাম জানেন? গুপ্ত। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে। কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। আধিপত্য বিস্তারের জেরে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের। দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের এরশাদ মিয়ার সঙ্গে হানিফ মাস্টারের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ভোর 6টার দিকে সাইদাবাদ এলাকায় এরশাদের অনুসারীরা অস্ত্র নিয়ে হানিফের সমর্থকদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় গুলিতে নিহত হন স্থানীয় মাসুদ রানার ছেলে মুস্তাকিম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। দেখছেন সময় সংবাদ। ভুক্তভোগীদের পরিচয় আড়াল করতে এপস্টেইন ফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। যাচাই বাছাই শেষে আরও কিছু নথি সরানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এদিকে এপস্টেইন কাণ্ডে যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিক লর্ড পিটার ম্যান্ডারসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ। তদন্তে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে স্টারমার প্রশাসন। অন্যদিকে এপস্টেইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সিএনএনের এক রিপোর্টারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইরান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।